আজকে আমরা শুরু করব বায়োলজি ক্লাস 11 ঠিক আছে। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। তাহলে কি হচ্ছে যে কি সাপোজ এটি কি হচ্ছে যে পৃথিবী আছে, পৃথিবীতে মানুষ সহ সমস্ত রকমের জীব কি হচ্ছে যে বসবাস করছে এবং সমস্ত ধরনের জীবেরই বেঁচে থাকার জন্য দুটি কি হচ্ছে যে বেসিক কম্পোনেন্ট লাগবে, এসেনশিয়াল কম্পোনেন্ট লাগবে। সেটা কি হচ্ছে, এক ফুড আর দ্বিতীয় নম্বর হচ্ছে গ্যাস। অর্থাৎ ফুড মানে কি হচ্ছে, আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই যে তিন প্রকারের মেনলি জিনিসগুলো দেখতে পাচ্ছি, সেগুলো কি হচ্ছে যে খাদ্য। আর গ্যাসের মধ্যে কি হচ্ছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ। তো ফুড রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো আমরা কিভাবে কি করছি এর আগের চ্যাপ্টারে অ্যাবজর্পশন অ্যান্ড ডাইজেশনে শিখে গেছি। এই চ্যাপ্টারে আমরা শিখব গ্যাসিয়াস কম্পোনেন্টকে কিভাবে কাজে লাগানো হচ্ছে, কোন কোন অঙ্গের মাধ্যমে লাগানো যাবে, কিভাবে লাগানো যাবে, সেগুলো কি হচ্ছে এর গ্যাসিয়াস এক্সচেঞ্জের মধ্যে কি কি ধরনের আমাদের ডিজিজ হচ্ছে সব কিছু কি হচ্ছে যে এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করব। ঠিক আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এবার আমরা শিখব ব্রিদিং। ব্রিদিং জিনিসটা হচ্ছে কি, ব্রিদিং কাকে বলছি? ব্রিদিং মেনলি দুটি জিনিস নিয়ে গঠিত হচ্ছে, একটা হচ্ছে ইন্সপিরেশন আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে এক্সপিরেশন। প্রশ্বাস এবং নিঃশ্বাস। ইন্সপিরেশন মানে হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো মানুষ আছে, সাপোজ কি হচ্ছে যে এটা মানুষ আছে, যে প্রক্রিয়ায় ও পরিবেশ এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ু এর দেহের মধ্যে প্রবেশ করা হয়, সেটা কি হচ্ছে ইন্সপিরেশন। আর এক্সপিরেশন কি হচ্ছে, এর দেহ থেকে যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড সমন্বিত বায়ু এই এনভায়রনমেন্ট বা পরিবেশের মধ্যে ছেড়ে দিবে, সেটাকে সংক্ষেপে যদি আমরা বলি তাহলে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন বলে। এবার ব্রিদিং সিস্টেম, মানে ব্রিদিং অর্থাৎ রেসপিরেশন। তো কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন হবে, সাপোজ কি হচ্ছে যে এর দেহ আছে, দেহের মধ্যে এটা সেল আছে, সেলের মধ্যে কি হচ্ছে যে বাইকার্বনেট যৌগ আছে, ঠিক আছে। অর্থাৎ যে অক্সিজেনটা গেল, এই অক্সিজেনটাকে ব্যবহার করার যে প্রক্রিয়া আছে সেটা কি বলছি যে সংক্ষেপে আমরা রেসপিরেশন বলছি, ঠিক আছে। আর অক্সিজেনটাকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডটাকে উৎপন্ন করবে আর সেটাকে বাইরের দিকে বের করবে, সেটা হচ্ছে এক্সপিরেশন। আর ইন্সপিরেশন হয়ে গেল অক্সিজেন ভিতরের দিকে ঢুকলো, আর এখানে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে রেসপিরেশন, ঠিক আছে, শ্বসন। এবার আমরা শিখবো রেসপিরেটরি সিস্টেম ইন হিউম্যান। মানুষের দেহের মধ্যে রেসপিরেটরি
সিস্টেম কিভাবে গঠিত হয়েছে সেটা আমাদেরকে শিখতে হবে। হিউম্যান, রেসপিরেটরি সিস্টেম ইন হিউম্যান। এটা যদি আমরা শিখি তাহলে আমাদের একটা ফিগারের সাহায্য নিতে হবে। আচ্ছা, এবার আমরা মেইন যে অর্গানগুলো আছে সেগুলোর নাম লিখব। এক, এক্সটার্নাল নোস্ট্রিল, nostrils, internal nostrils, nostrils, ঠিক আছে। এটা হচ্ছে নাসাল প্যাসেজ, প্যাসেজ, এটা ফ্যারিংস, ফ্যারিংস, এখানে ঠিক থাকবে ল্যারিংস, ল্যারিংস, এটা হচ্ছে ট্রাকিয়া, এটা ব্রঙ্কাস, এটা ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলস, এবং এটা হচ্ছে লাংস। লাংস, তো এক্সটার্নাল নোস্ট্রিলস কি? আমরা প্রত্যেক মানুষের দেখতে পাবো কি হচ্ছে যে মস্তকের অঙ্কীয় ভাগে, মস্তকের অঙ্কীয় ভাগে যে নাসিকা আছে, নাসিকার সামনের দিকে এক জোড়া কি হচ্ছে ছিদ্র আছে। এই ছিদ্র দুটিকে বলবো কি হচ্ছে এক্সটার্নাল নোস্ট্রিলস, বহি নাসারন্ধ্র বা বহি নাসারন্ধ্র, যে রন্ধ্রের মাধ্যমে
কোনো মানুষ পরিবেশ থেকে অক্সিজেন প্রাথমিক অবস্থায় কি হচ্ছে গ্রহণ করছে, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিলস। এবার ভিতরের দিকে চলে গেল, এটা হচ্ছে নাসাল প্যাসেজ। তো নাসাল প্যাসেজের ভিতরের দিকে আমরা অনেকগুলো এইরকম খাঁজ কাটা কাটা অংশগুলো দেখতে পাবো, এইরকম খাঁজ কাটা কাটা অংশ দেখতে পাবো। এদেরকে বলা হচ্ছে কঞ্চি। আর কি হচ্ছে যে নাসাল প্যাসেজ প্রচুর পরিমাণে সিক্ত অবস্থায় থাকবে। কেন সিক্ত অবস্থায় থাকবে? কারণ এর যে প্রাচীর আছে, সাপোজ এই প্রাচীর, এখানে প্রচুর পরিমাণে সেলগুলো অবস্থান করছে। কোন সেলগুলো অবস্থান করছে? গবলেট সেল। গবলেট সেল। আর গবলেট সেলের মুখ্য কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা। অর্থাৎ যখন কোনো মানুষ হালকা যদি কি হচ্ছে যে ঠান্ডা লেগে যায়, তখন গবলেট সেল প্রচুর পরিমাণে কি হচ্ছে যে ফুলে যাবে, স্ফীত হয়ে যাবে এবং সাদা রকমের এক ধরনের পদার্থ নির্গত করবে। ওই পদার্থকে কি বলছি? মিউকাস বলছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে ইন্টারনাল নস্ট্রিলস। আর কি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে এরকম লোমগুলো অবস্থান করছে, হেয়ার লাইক স্ট্রাকচার, এগুলো থাকবে। এই থাকার কারণে কি হচ্ছে যে বাইরে থেকে যখন কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস অর্থাৎ ফরেন ম্যাটেরিয়াল ভেতরের দিকে প্রবেশ করার চেষ্টা করে, তখন এই সিক্ত অংশের দ্বারা এবং এই মানে লং এর মতো অংশ যেগুলো আছে বা সেলাইক স্ট্রাকচার যেগুলো আছে, এগুলো কি হচ্ছে যে বাইরে থেকে যাওয়া ধূলিকণা বা অন্য কোনো পদার্থকে বাধা দেয়, ঠিক আছে, অর্থাৎ ফিল্টারিং হিসাবে কাজ করে, ফিল্টার করতে সাহায্য করছে। দ্বিতীয় নম্বর ইন্টারনাল নস্ট্রিলস। যখন আমরা এখানে দেখব কোনো মানুষের ক্ষেত্রে, তখন এখানে প্রচুর ঘন অবস্থায় প্রচুর পরিমাণে লোমগুলো থাকবে। আর এটা কিছুটা শক্ত প্রকৃতির থাকবে, এই জায়গাটা কিছুটা শক্ত প্রকৃতির থাকবে। আর এখানে কি হচ্ছে যে এটাও মেনলি ফিল্টারিং পার্ট হিসাবে কাজ করছে। কেন? কারণ যখন লোম বেশি করে আছে, এটার মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা অন্য কোনো পদার্থ ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছে, তখন ওই পদার্থকে ভিতরের দিকে প্রবেশ করতে দিবে না। কে দিচ্ছে না? ইন্টারনাল নস্ট্রিল দিবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখছি ফ্যারিংস। এটা অর্থাৎ এই গঠনটাকে যখন আমরা বাইরের দিকে নিয়ে আসবো তখন এই রকমের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। অর্থাৎ ফানেলের মতো, কিছুটা ফানেলের মতো গঠন দেখতে পাবো। এটা কি বলছি? ফ্যারিংস বলছি, ঠিক আছে। তো ফ্যারিংসের মেনলি তিনটি ভাগ থাকছে। একটা হচ্ছে নাসোফ্যারিংস, নাসোফ্যারিংস, একটা কি হচ্ছে অরোফ্যারিংস, আর একটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। ফ্যারিংস, ঠিক আছে। অর্থাৎ ল্যারিঙ্গোফ্যারিংস কি করেছে, যেটা নিচের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ নিচে ট্রাকিয়ার মতো গঠন, যেটা ট্রাকিয়ার দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। নাসোফ্যারিংস, যেটা নাসিকার দিকে চলে গেছে ফ্যারিংসের যে অংশ, সেটা হচ্ছে নাসোফ্যারিংস। অরোফ্যারিংস, যে ফ্যারিংসের যে অংশটা কি হচ্ছে যে বাক্যাল ক্যাভিটির দিকে চলে গেছে, এই দিকে চলে এসেছে, সেটা কি হচ্ছে অরোফ্যারিংস। এবার ল্যারিঙ্গোফ্যারিংসের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ গঠনটা দেখতে পাবো, সেটা হচ্ছে এটা, যে একটা কি হচ্ছে যে ছিদ্র দেখতে পাচ্ছি। একটা ছিদ্র দেখতে পাচ্ছি। এই ছিদ্রকে কি বলা হচ্ছে? গ্লোটিস। গ্লোটিস বলা হবে। এবার গ্লোটিস যেটা আছে, ও কি হচ্ছে যে দুই ধরনের ক্যানাল দ্বারা গঠিত হয়েছে।
একটা হচ্ছে ফুড ক্যানেল আর একটা কি হচ্ছে গ্যাসিয়াস ক্যানেল। তাহলে এটা হচ্ছে ফুড ক্যানেল, যেটার সম্বন্ধে ডিটেলসে আমরা আগের চ্যাপ্টারে পড়ে নিয়েছি। এবার এটা হচ্ছে গ্যাসিয়াস ক্যানেল। অর্থাৎ এটা হচ্ছে ট্রাকিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাকিয়া। যখন গ্লোটিসকে দেখছি উপরের দিকে একটা মাংসল অংশ দ্বারা কি হচ্ছে যে কি আচ্ছাদিত হয়ে থাকছে, যেটা এপিগ্লোটিস নামে পরিচিত। এই এপিগ্লোটিস কি করে, যখন কোনো মানুষ খাবার খাচ্ছে তখন কি হচ্ছে যে এপিগ্লোটিস যে ট্রাকিয়া আছে অর্থাৎ এই ছিদ্র আছে, এই ছিদ্রের উপরে ঢাকনার মতো বসে যায়। আর এটা কি হচ্ছে যে ফাঁকা থাকে, তখন খাদ্যটা এর মধ্যে দিয়ে নিচের দিকে চলে আসে, আর শ্বাসনালী যেটা আছে ওর মধ্যে আর ঢুকতে পারে না। আর যদি ঢুকে যায় তাহলে এই ধরনের খাদ্য খাওয়াকে কি বলবো, বিষম খাদ্য গ্রহণ বলবো। এই ধরনের খাদ্য গ্রহণ করতে গেলে আমাদের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে আমরা শিখব ল্যারিংস। এটা ল্যারিংস যেটা আছে, ল্যারিংসের অর্থাৎ এই অংশে যে গঠনটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ল্যারিংস। ল্যারিংসকেই ভয়েস বক্স বলা হচ্ছে, ভয়েস বক্স বলা হচ্ছে। এই ল্যারিংসের মধ্য দিয়ে যখন নিচের দিক থেকে উপরের দিকে বায়ুটা তীব্র বেগে বাইরের দিকে বের হয়ে আসবে, তখন কি হচ্ছে যে আমরা যেরকম চাইবো ওই রকম কি হচ্ছে যে শব্দ তৈরি করে নিতে পারবো। আসলে ল্যারিংস কোনটা হচ্ছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ওর গলাতে একটা কি হচ্ছে যে উঁচু অংশ দেখতে পাবো, এটা দেখতে পাবো। আসলে কি হচ্ছে যে এটাই হচ্ছে ল্যারিংস। ল্যারিংসকে এটি কি হচ্ছে যে অ্যাডামস অ্যাপেলও বলা হবে। ঠিক আছে, যদি একজন পরিণত মানুষের ক্ষেত্রে ল্যারিংসটা আঁকি তাহলে কি কিরকম ছবিটা পাবো, অনেকটা এই রকমের ছবি পাবো। তাহলে এটা কি হচ্ছে হাইওয়েড বন। ঠিক আছে, হাইওয়েড মেমব্রেন। তারপরে এটা কি হচ্ছে থাইরয়েড, থাইরয়েড বন। ফর কার্টিলেজিনাস, অর্থাৎ কার্টিলেজ মানে ওইরকম শক্ত প্রকৃতির বনটা থাকবে না, বনটা কি হচ্ছে যে একটু দুর্বল নরম প্রকৃতির থাকবে, মানে এগুলোকে কার্টিলেজ আমরা বলতে পারবো। ঠিক আছে, এটি কি হচ্ছে ক্রিকয়েড বন ফর কার্টিলেজ। ঠিক আছে, এই অংশ যেটা আছে এটা কি হচ্ছে যে ফলক, অর্থাৎ উপরের দিকে এইরকম করে আছে। আর এটা থাইরয়েড নোজ বলবো, একে থাইরয়েড নোজ বলছি। ঠিক আছে, অর্থাৎ এইরকম টোটাল অ্যারাকনয়েড বোন, অর্থাৎ এর উপরের দিকে পিছনের দিকে কি হচ্ছে যে দুটি বোন থাকবে, অ্যারাকনয়েড বোন থাকবে।
ঠিক আছে। এপিগ্লোটিস এর সঙ্গে কি হচ্ছে যে যুক্ত হয়ে আছে, এর ঠিক উল্টো দিকে অবস্থান করেছে। তো এই রকমের কি হচ্ছে, মানে আমরা টোটাল 9টি তরুণাস্থি এখানে দেখতে পাবো। তাহলে ল্যারিংসের চিত্রটা হচ্ছে এইরকম থাকছে। আর এটা যেটা হচ্ছে, এটা তো হচ্ছে ট্রাকিয়া, যেটা ক্রিকয়েড অস্থির সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ নিচের দিকে এরকম করে চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব ট্রাকিয়া। ট্রাকিয়ার গঠনটা কিরকম যদি আমরা দেখি, ট্রাকিয়ার গঠনটা, তাহলে এইটা ট্রাকিয়া আছে। একজন পরিণত মানুষের ক্ষেত্রে 15 থেকে 20টা কি হচ্ছে ট্রাকিয়ার মানে খণ্ড খণ্ডকৃত অংশ নিয়ে গঠিত হয়েছে। এইরকম অংশ নিয়ে গঠিত হয়েছে ট্রাকিয়া, 15 থেকে 20টা। একটা যদি রিংয়ের মতো গঠনটা আমরা আঁকি, অর্থাৎ এর গঠনটাকে যদি আমরা কাটি, তাহলে এই রকমের গঠন দেখতে পাবো ট্রাকিয়া যদি আমরা কাটি। এই পরিণত মানুষের যদি ট্রাকিয়া কাটি, তাহলে এই রকমের গঠন দেখতে পাবো। তাহলে এটা কি হচ্ছে, কার্টিলেজিনাস বোন থাকবে। ঠিক আছে। আর এর উপরের দিকে এখানে মসৃণ পেশি দিয়ে কি হচ্ছে যে এটা যুক্ত থাকবে। ঠিক আছে। বোন বা তরুণাস্থি নির্মিত অস্থি আছে। এর ভিতরের দিকে যখন আমরা দেখব, তখন মিউকাস লেয়ার, সাব মিউকাস লেয়ার, এই রকমের করে কি হচ্ছে যে আমরা লেয়ার গুলো দেখতে পাবো। অর্থাৎ এটা হচ্ছে কি মিউকাস লেয়ার, আর এটা হচ্ছে সাব মিউকাস লেয়ার। ঠিক আছে। মিউকাস লেয়ারের মধ্যে কিছু গ্ল্যান্ড থাকবে এইরকম করে, গ্রন্থি দেখা যাবে, যে গ্রন্থিগুলো মিউকাস ক্ষরণ করে সাব মিউকাস লেয়ারের মধ্যে জমা করে রাখবে এগুলোতে। আর কি হচ্ছে, আমরা কিছু এখানে লোমও দেখতে পাবো, হালকা হালকা করে এরকম করে লোম থাকবে। ঠিক আছে। যখন কোনো মানুষ খাবার খায় আর ভুল ক্রমে খাবারটা কি হচ্ছে যে শ্বাসনালীর মধ্যে ঢুকে পড়ে, অর্থাৎ এই নালীর মধ্যে ঢুকে পড়বে, তখন এই মিউকাস এবং যে লোম আছে, এই লোমগুলো খাদ্যটাকে ভিতরের দিকে প্রবেশ করতে কি হচ্ছে যে দিবে না। তখন কি হচ্ছে যে আছি উঠবে এবং উল্টোমুখী এই সকল অংশ খাদ্যটাকে বাইরের দিকে বের করতে সাহায্য করবে। ঠিক আছে। এই যে ট্রাকিয়া যেটা আছে, এটা সবসময় ফাঁপা অবস্থায় থাকে। বাই চান্স যদি এটা চুপসে যায়, আবার কি হচ্ছে যে একটু যদি বায়ু ঢুকে যায়, তাহলে আবার নর্মাল কন্ডিশনে চলে আসবে। ঠিক, অর্থাৎ এটা চুপসে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এই রকমের গঠন আমরা কি হচ্ছে যে দেখতে পাবো, যেগুলো কি হচ্ছে যে ট্রাকিয়া নিয়ে গঠিত হয়েছে 15 থেকে 20টি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব ব্রঙ্কাস। ব্রঙ্কাস কি হচ্ছে, ট্রাকিয়া লাংসের কাছে এসে দুটি অংশে বিভক্ত হয়ে কি হচ্ছে যে লাংসে প্রবেশ করেছে। তাহলে এই যে অংশ আছে এটা হচ্ছে ব্রঙ্কাস। বাম দিকে ব্রঙ্কাসটা কি হচ্ছে যে সরু এবং পাতলা এবং দীর্ঘ হয়েছে, যেটা 5 মিটার কি হচ্ছে যে সেমি দীর্ঘ হয়েছে। আর এই ব্রঙ্কাস যেটা আছে সেটা কি হচ্ছে স্থূল, মোটা এবং কি হচ্ছে কম দীর্ঘ আছে। সেটা 2.5
সেমি মতো হবে। ঠিক আছে, আর যে অংশের মাধ্যমে এই ব্রঙ্কাসটা লাংসের মধ্যে প্রবেশ করেছে সেটাই কি বলা হচ্ছে, হাইলাম বলা হবে। হাইলাম বলা হবে। আর এই হাইলামের মধ্য দিয়ে আর্টারি, ভেইন এবং স্নায়ু ভিতরের দিকে প্রবেশ করবে এবং ভিতর দিক থেকে অর্থাৎ লাংসের মধ্যে থেকে বাইরের দিকে আসবে। হাইলামের মধ্যে দিয়ে কি হচ্ছে যে ভিতরের দিকে প্রবেশ করবে আর হাইলামের মধ্যে দিয়ে বাইরের দিকে আসবে। ঠিক আছে, বাম দিককার যেটা ব্রঙ্কিয়ালটা আছে সেটা তিনটি ব্রাঞ্চে বিভক্ত হয়ে যাবে, একটি, দুটি, তিনটি। আর ডান দিককার দুটি ব্রাঞ্চে বিভক্ত হবে, একটি, দুটি, অর্থাৎ দুটি খণ্ডে কি হচ্ছে যে বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, এইরকম করে কি হচ্ছে যে আমরা ব্রঙ্কাসটা দেখব। এবার ব্রঙ্কিয়াল যেটা আছে, ব্রঙ্কিয়াল অর্থাৎ ব্রঙ্কাস যখন প্রচুর শাখা প্রশাখা বিন্যস্ত হয়ে লাংসের ভিতরে একদম প্রবেশ করবে সেটাকে আমরা ব্রঙ্কিয়াল বলবো। ঠিক আছে, তো সাপোজ কি হচ্ছে, প্রাইমারি ব্রঙ্কাস, এটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি ব্রঙ্কাস, আর এটা হয়ে গেল সেকেন্ডারি। ব্রঙ্কাস, এটা কি হয়ে গেল টারসিয়ারি। ব্রঙ্কাস, এবার টারসিয়ারির পরে ব্রঙ্কাস কি হচ্ছে যে আরো বেশি সূক্ষ্ম হবে, সরু হবে এবং সরু হয়ে হয়ে আরো বেশি কি হচ্ছে যে ভিতরের দিকে প্রবেশ করতে থাকবে। ঠিক আছে, তো এটা লোবিউলার ব্রঙ্কাস। ব্রঙ্কিওল হয়ে গেল। রেসপিরেটরি, টার্মিনাল, ব্রঙ্কিওল, রেসপিরেটরি, ব্রঙ্কিওল। ঠিক আছে, এবার অ্যালভিওলার ডাক্ট, অর্থাৎ এগুলো কি হচ্ছে যে সরু সরু আমরা যদি করতে যাই তাহলে যে গঠনটা পাবো সেটা হচ্ছে এগুলো। অর্থাৎ এই গঠনটা এবার নিচের দিকে এসে কি হচ্ছে যে এটা একটা থলির মধ্যে ওপেন হয়ে যাবে, যাকে অ্যালভিওলাই বলছি। বলা হবে। ঠিক আছে, অর্থাৎ অ্যালভিওলাই এখানে আঙ্গুরের থকার মতো কি হচ্ছে যে প্রচুর পরিমাণে এরকম করে অবস্থান করবে। ঠিক আছে, তো যেটা কি হচ্ছে যে প্রচুর শাখা প্রশাখা বিন্যস্ত হতে লাগলো, ঠিক আছে, প্রসারিত হতে লাগলো চারিদিকে, সেটাই হচ্ছে ব্রঙ্কিওল। এবার আমরা শিখবো লাংস। যখন আমরা লাংসকে দেখছি তখন কি হচ্ছে যে লাংসটি আমাদের কি হচ্ছে যে থোরাসিক ক্যাভিটি মানে বুকের মধ্যে অবস্থান করছে। ঠিক আছে, আর এটা কি হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি আছে, উদর গহ্বর আছে, ওর কাছ থেকে একটা পর্দা আছে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের মাধ্যমে পৃথক হয়ে গেছে। ঠিক আছে, আর বাম দিকের যেটা লাংস আছে সেটা ডান দিকের লাংসের থেকে সামান্য একটু ছোট আছে এটা। আর বাম দিকের লাংসের মধ্যে একটা নোচ বা খাঁজ অবস্থান করছে, যে জায়গার মধ্যে কি হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট অবস্থান করবে। আমরা যখন ডান দিকের লাংসটাকে দেখছি
তখন কি হচ্ছে যে দুইটি ভাগে বিভক্ত হয়েছে। একটি হচ্ছে সুপেরিয়র লাংস, সুপেরিয়র পার্ট, আর একটা হচ্ছে ইনফেরিয়র পার্ট। আর যখন আমরা বাম দিককার লাংসটাকে দেখব তখন তিনটি কি হচ্ছে যে খণ্ডে বিভক্ত হয়েছে, অর্থাৎ সুপেরিয়র পার্ট, একটা কি হচ্ছে যে মিডল পার্ট, আর একটা হচ্ছে ইনফেরিয়র পার্ট। ঠিক আছে, তো লাংসের মধ্যে যখন আমরা দেখছি তখন এর যে প্রাচীর আছে, অর্থাৎ এক ধরনের পর্দা দ্বারা ঘেরা আছে, এই পর্দায় কি বলা হচ্ছে প্লিউরা বলা হবে। এই প্লিউরা দুই ধরনের মেমব্রেন দ্বারা গঠিত হয়েছে, একটা হচ্ছে ভিসেরাল মেমব্রেন, মেমব্রেন, আর একটা হচ্ছে প্যারাইটাল মেমব্রেন। মেমব্রেন ঠিক আছে, ভিসেরাল মেমব্রেন আর প্যারাইটাল মেমব্রেন যেটা আছে এদের মাঝখানে কি হচ্ছে যে ফাঁপা জায়গা আছে, এখানে এক ধরনের ফ্লুইড থাকে, এই ফ্লুইডকে সেরাস ফ্লুইড বলা হয়। এখানে এক ধরনের রাসায়নিক পদার্থ আছে যাকে সারফ্যাক্ট্যান্ট বলা হচ্ছে। বলা হচ্ছে ম্যাক্রোফাজ প্রকৃতির সেল যখন এর মধ্যে প্রবেশ করবে তখন এই সারফ্যাক্ট্যান্ট কি হচ্ছে যে নষ্ট করে দিবে, অর্থাৎ আগ্রাসী প্রকৃতির কোনো যদি কোষ বাইরে থেকে পদার্থ ঢোকার চেষ্টা করলো তাহলে সারফ্যাক্ট্যান্ট পিচ্ছিল প্রকৃতির হয়, নষ্ট করে দিবে। অ্যালভিওলাই এক একটা লাংসের ক্ষেত্রে 300 to 500 মিলিয়ন অবস্থান করবে। আর এই অ্যালভিওলাইয়ের মধ্যে যখন আমরা সেল দেখব তখন সাপোজ কি হচ্ছে যে এটা অ্যালভিওলাই আছে, এর মধ্যে সলকার প্রকৃতির এবং আয়সাকার প্রকৃতির দুই ধরনের সেল দেখতে পাবো, একটা কি বলো টাইপ 1 অ্যালভিওলাই আর একটা বলো টাইপ 2 অ্যালভিওলাই। ঠিক আছে, তো এইটা কি হয়ে গেল, এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম ইন হিউম্যান। ঠিক, তো এতদূর পর্যন্ত আমরা কি হচ্ছে যে আজকে ডিসকাস করলাম, এর পরের দিন কি হচ্ছে যে পরের অংশ ডিসকাস করব। আজকের মতো এখানে কি হচ্ছে শেষ হলো। ঠিক আছে।